তদন্তকারী কর্মকর্তা বলবে। ভুয়া ভুয়া ভুয়া। রাজনীতির পল্লবীর বাতাস যখন রামিসার শোকে ভারী, ঠিক তখনই শোকাহত প্রতিবেশী এবং স্বজনদের এই গগনবিদারী স্লোগান যেন এক অশনি সংকেত হয়ে আছড়ে পড়ল রাষ্ট্রের একেবারে শীর্ষ ক্ষমতার অলিন্দে। আর এই স্লোগানের লক্ষ্যবস্তু সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি খোদ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, দাপুটে এবং তুখোর রাজনীতিক সালাউদ্দিন আহমেদ। একটু অবুঝ শিশু রক্তাক্ত লাশের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সাধারণ মানুষের এমন তীব্র ক্ষোভ আর ভুয়া ভুয়া স্লোগানের মুখে পড়তে হয়, তখন রাজনীতির দাবার বোর্ডে একটি সমীকরণ একেবারেই স্পষ্ট হয়ে যায়, সময় ফুরিয়ে আসে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারটিকে বলা হয় এক অভিশপ্ত মসনদ। এই চেয়ারে যিনিই বসেছেন তিনিই তার অতীত জনপ্রিয়তা হারিয়ে মানুষের কাছে চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলের দিকে তাকালেই এই নির্মম সত্যটি স্পষ্ট হয়ে ওঠে। সাহারা খাতুন থেকে শুরু করে মহিউদ্দিন খান আলমগীর কিংবা সর্বশেষ আসাদুজ্জামান খান কামাল, এরা প্রত্যেকেই দায়িত্ব নেওয়ার পর মানুষের জানমালের নিরাপত্তা দিতে তো চরমভাবে ব্যর্থ হয়েছেনই, উল্টো তাদের অদ্ভুত এবং অসংবেদনশীল কথাবার্তার কারণে পরিণত হয়েছেন এক একটা জাতীয় ট্রোল আইটেমে। এই অজনপ্রিয় হতে তাদের হয়তো কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেন সেই অজনপ্রিয়তার দৌড়ে অতীতের সবাইকেই ছাড়িয়ে সুপারসনিক গতিতে এগোচ্ছেন। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি যেভাবে সাধারণ মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছেন তা সাম্প্রতিক কালের রাজনীতিতে এক বিরল ঘটনা। অথচ এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমনটা হওয়ার কথা ছিল না। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপির ইতিহাসে তাকে ধরা হয় সবচেয়ে মেধাবী, তুখোর, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং জানাশোনা নেতাদের একজন হিসাবে। দীর্ঘ 17 বছর প্রতিবেশী দেশ ভারতে গুম বা নির্বাসিত থাকার পর 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন তিনি দেশে ফিরলেন, তখন পুরো বিএনপি যেন নতুন করে হালে পানি পেয়েছিল। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক দক্ষতা এতটাই উচ্চমাপের যে রাজনৈতিক মহলে জোরালো আলোচনা ছিল, যদি কোনো কারণে তারেক রহমান দেশে ফিরে না আসেন বা আসতে দেরি করেন, তবে এই সালাউদ্দিন আহমেদই হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই মাপের একজন জাতীয় নেতা, যার কথায় পুরো জাতি মুগ্ধ হওয়ার কথা, তিনি কেন আজ পল্লবীর রাস্তায় দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান শুনছেন? রাজনীতি বিশ্লেষকরা এই রুদ্ধশ্বাস পতনের পেছনে বেশ কিছু চাঞ্চল্যকর এবং আত্মঘাতী কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানের পর যে জুলাই সনদ বা গণভোটের দাবি উঠেছিল, সাধারণ মানুষের সেই আবেগকে তিনি চরম তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। দ্বিতীয়ত, দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে প্রয়োজন দ্রুত সংস্কার এবং যুগোপযোগী সিদ্ধান্ত, সেখানে তার অতিরিক্ত এবং একগুঁয়ে সংবিধান প্রেম মানুষকে চরমভাবে হতাশ করেছে। এর পাশাপাশি বিরোধী দল বা সমালোচকদের নিয়ে তার অহেতুক হাসি তামাশা এবং কটাক্ষ করার প্রবণতা তাকে জনবিচ্ছিন্ন করে তুলেছে। কিন্তু তার পতনের কফিনে সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছে দেশের চরম অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর এই ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে পল্লবীতে শিশু রামিসার ঘটনায়। এমন একটি নারকীয় এবং হৃদয় বিদারক ঘটনার পর যখন পুরো দেশ কাঁদছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সামনে অত্যন্ত সাবলীল এবং হাসি খুশি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন। তার মুখের সেই হাসি যেন রামিসার স্বজনদের এবং সাধারণ মানুষের ক্ষোভে রীতিমতো পেট্রোল ঢেলে দিয়েছে। রাষ্ট্রের একজন অভিভাবকের এমন অসংবেদনশীল আচরণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার নগদ জবাব তারা দিয়েছে ভুয়া ভুয়া স্লোগানের মাধ্যমে। কিন্তু কেন এত খামখেয়ালিপনা, কেন এমন অসংবেদনশীল আচরণ? এই রহস্যের জট খুলতে গিয়ে সম্প্রতি এক জনপ্রিয় টকশোতে প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল এক বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদ নাকি প্রথম থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্ব নিতে চাননি। তার মেধা এবং অভিজ্ঞতা অনুযায়ী তিনি হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা নীতি নির্ধারণী বড় কোনো পদ চেয়েছিলেন, যা তাকে দেওয়া হয়নি। নিজের কাঙ্ক্ষিত জায়গা না পাওয়ায় তিনি অনেকটাই হতাশ এবং এই স্পর্শকাতর মন্ত্রণালয়ের কাজে তার বিন্দুমাত্র মনোযোগ বা একাগ্রতা নেই, যার ফলে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর তার কোনো নিয়ন্ত্রণই প্রতিষ্ঠা হয়নি। আর দেশ জুড়ে চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। তো এই যখন রুদ্ধশ্বাস অবস্থা, তখন ক্ষমতার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন মাস্টার প্ল্যানের কথা।
সালাউদ্দিন আহমেদ নিজেই নাকি এই অভিশপ্ত চেয়ারে আর এক মুহূর্ত থাকতে চাইছেন না। আর দেশি বিদেশি নানামুখী চাপের মুখে, বিশেষ করে ভারতের ক্রমাগত হুমকি এবং সীমান্ত উত্তেজনা মোকাবেলায় রাষ্ট্রযন্ত্র এখন একজন অভিজ্ঞ এবং রাফ অ্যান্ড টাফ মানুষের প্রয়োজনীয়তায় তীব্রভাবে অনুভব করছে। আর এই সমীকরণে আবারও ঘুরে ফিরে আসছে সেই দাপুটে অ্যাকশন হিরোর নাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10 ট্রাক অস্ত্র ইস্যুতে তাকে নিয়ে বিস্তর সমালোচনা বা বিতর্ক থাকলেও বর্ডার কন্ট্রোল এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় তার যে লৌহ কঠিন অভিজ্ঞতা রয়েছে তা এই মুহূর্তে রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পর সরকার গঠনের শুরুতেই লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সালাউদ্দিন আহমেদকে দেশের রাষ্ট্রপতি করার একটি মাস্টার প্ল্যান ছিল, কিন্তু সেই ছকে বাগড়া দেয় দিল্লি। ভারতের সাউথ ব্লক কোনোভাবেই চায়নি যে বাবরের মতো একজন ভারত বিদ্বেষী এবং কৌশলগতভাবে বিপজ্জনক ব্যক্তি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসুক। ভারতের প্রবল লবিং এবং চাপের কারণেই সেদিন বাবরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু এখন ভূরাজনীতির দাবার বোর্ডে এক বিশাল প্যারাডাইম শিফট বা পরিবর্তন ঘটে গেছে। বর্তমান বিএনপি সরকার ভারতের একচ্ছত্র বলয় থেকে অত্যন্ত সুকৌশলে বেরিয়ে এসে চীন এবং পাকিস্তানের বলয়ে প্রবেশ করেছে। ঢাকার আকাশে এখন পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমানের সিমুলেটর উঠছে, আর তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হচ্ছে বেইজিং। ভারতের হুমকি বা চোখ রাঙ্গানিকে এখন আর ঢাকা বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না। ভূরাজনৈতিক এই নতুন মেরুকরণের কারণেই এখন আর দিল্লির আপত্তির কোনো কানাকড়ি মূল্য নেই ঢাকার কাছে। আর তাই দেশের চরম আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এবং ভারতের বর্ডার আগ্রাসনকে মোক্ষম জবাব দিতে পুনরায় লুৎফুজ্জামান বাবরকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসনদে বসানোর কথা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবা হচ্ছে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে সরাসরি বঙ্গভবনে অর্থাৎ রাষ্ট্রপতির মতো একটি অত্যন্ত সম্মানজনক কিন্তু কম চাপের আলংকারিক পদে আসীন করার জোর গুঞ্জন চলছে। এজন্যই নাকি চুপ্পুকে পাঠানো হয়েছে লন্ডনে। সেখান থেকে চুপ্পুর আসার সম্ভাবনা একেবারেই কম। রাজনীতির এই চরম থ্রিলারে আগামী কয়েকটা দিন অত্যন্ত শ্বাসরুদ্ধকর হতে চলেছে। শিশু রামিসার রক্তে ভেজা পল্লবীর মাটি আজ যে ক্ষোভের জন্ম দিয়েছে তা সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল কালো দাগ ফেলে দিয়েছে। ভুয়া ভুয়া স্লোগানটি কেবল একটি প্রতিবাদ নয়, এটি হলো জনগণের দেওয়া একটি চূড়ান্ত আলটিমেটাম। এখন দেখার বিষয় তারেক রহমানের প্রশাসন কত দ্রুত এই পরিস্থিতি সামাল দিতে পারে। সালাউদ্দিন আহমেদ কি সত্যিই বঙ্গভবনের দিকে পা বাড়াচ্ছেন? আর লুৎফুজ্জামান বাবর কি 17 বছরের কারাবাস শেষে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দাপুটে চেয়ারে ফিরে ভারতের রাতের ঘুম হারাম করতে চলেছেন? ক্ষমতার এই রুদ্ধশ্বাস পালাবদলের দিকে এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে পুরো জাতি। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর যে কোনো মুহূর্তেই বাঁচতে পারে মাস্টার স্ট্রোকের চূড়ান্ত সাইরেন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি চান লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হন? যান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।